বাংলাদেশের মানুষ ৭১-কে কখনো ছোট করে নাই। বাংলাদেশের মানুষ ২৪-কে ছোট করে নাই। এখন মুক্তিযুদ্ধের চেতনা যদি বটিকা বানিয়ে আমি ফেরি করি, বিক্রি করি এবং আমার সমস্ত অন্যায় যদি মুক্তিযুদ্ধের চেতনার নামে করি, তাহলে তো আওয়ামী লীগ হবে। ঠিক তেমনিভাবে গত ১৮ মাসে জুলাইয়ের চেতনা যেভাবে বিক্রি করা হয়েছে, যেভাবে জুলাইকে অবদমন করা হয়েছে, আমি বিশ্বাস করি আগামী ৫ বছর কেন আওয়ামী লীগ এসেও এই জুলাইকে এত অবদমন করতে পারবে না, এত নিচে নামাতে পারবে না, যেটা ইউনূস সরকার নামিয়ে দিয়ে গেছে। শেখ হাসিনার পিয়ন যদি ১৭ বছরে ৪০০ কোটি টাকার মালিক হয়, তাহলে এখন কোনো একটা উপদেষ্টার পিয়ন সে যদি ২০০ কোটি টাকা জন্য দুদকের প্রশ্নবিদ্ধ হয়, তাহলে ১৭ বছরে ওনারা কি করতেন? এমন কোন উপদেষ্টা আছে যার মন্ত্রণালয় নিয়ে প্রশ্ন ওঠে নাই? এহসানুল হক মিলন, উনি খুবই কঠিন ছিলেন, নকল ধরায় খুবই পারদর্শী ছিলেন, কিন্তু উনি হয়তোবা এই যে হাই জাম্প দিয়ে গেলেন, এটা যেমন এখন ভাইরালের যুগ হয়েছে। আমিনুল, উনি ফুটবলার ছিলেন, যদিও জিততে পারেন নাই, ওনার ওই যে টেলিফোনটা। তো এই সমস্ত কিছু জিনিস হয়তোবা আসছে। ভবিষ্যতে যেই আসুক, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামায়াত হোক, ক্রমশ বাংলাদেশের মানুষ ভালো শাসন দেখবে, এটা আমি বিশ্বাস করি। প্রথমটা শুরু হয়েছিল মোস্তাফিজকে দিয়ে, এবং আমি ওকে দেখে বা সাতক্ষীরার ছেলেটা মানুষটাকে আমি চিনে বলছি, এর মতো একটা সহজ সরল ছেলে আমি খুব কম পেয়েছি। এই ছেলেটাকে শুধুমাত্র ধর্মের কারণে যদি খেলতে দেওয়া হলো না বা নিল না, তো সেখানে শশী থারুর, যিনি একজন বিখ্যাত নেতা ওখানের, উনি ওই প্রশ্নটা করেছিলেন যে এখন যদি লিটন দাস বা সৌম্য সরকারকে কলকাতা নাইট রাইডার্স কিনতো, আপনারা কি তাকে খেলতে মানা করতে পারতেন? এই প্রশ্ন উনি তখন তুলেছিলেন। তো এই ভুল ভারত করেছে প্রথমেই। আমি আমৃত্যু এই কথা বলবো, এটা ভারতের ভুল। দুই দলই বলছে, যেটি হচ্ছে জুলাই প্রসঙ্গ যদি প্রাসঙ্গিক করা হয় তাহলে এই সরকারই অবৈধ এবং এই নির্বাচনই কখনো স্বপ্নেও কেউ ভাবতে পারতো না। জামাত বলছে, এনসিপি বলছে, এবং গত দুদিন ধরে এই আলাপটাই বেশি জারি রেখেছে গণমাধ্যমের কাছে তারা। তো তার মানে সামনের দিনগুলো এই কেওয়াসটা চলতে থাকবে। অবশ্যই চলতে থাকবে, কারণ বাংলাদেশের মানুষ ৭১-কে কখনো ছোট করে নাই, বাংলাদেশের মানুষ ২৪-কে ছোট করে নাই। এখন মুক্তিযুদ্ধের চেতনা যদি বটিকা বানিয়ে আমি ফেরি করি, বিক্রি করি এবং আমার সমস্ত অন্যায় যদি মুক্তিযুদ্ধের চেতনার নামে করি, তাহলে তো আওয়ামী লীগ হবে। ঠিক তেমনিভাবে গত ১৮ মাসে জুলাইয়ের চেতনা যেভাবে বিক্রি করা হয়েছে, যেভাবে জুলাইকে অবদমন করা হয়েছে, আমি বিশ্বাস করি আগামী ৫ বছর কেন আওয়ামী লীগ এসেও এই জুলাইকে এত অবদমন করতে পারবে না, এত নিচে নামাতে পারবে না, যেটা ইউনূস সরকার নামিয়ে দিয়ে গেছে। আচ্ছা, আমার যে ভাইটা, ইভেন আমি আহসান কবির, আমার যে ভাইটা রাস্তায় নামছে, আমার যে ছোট্ট শিশুটা রাস্তায় নামছে, আমার যে ছোট বাচ্চারা মারা গেছে, তারা তো ভুল করে নাই, তারা তো সত্যি সত্যি রাস্তায় নেমেছিল। এখন অনেক প্রশ্ন আছে, মুক্তিযুদ্ধের পরে কি সবাই হিস্সা চেয়েছেন? চান নাই, ফিরে গেছেন যে যার কাছে। ৯০ গণ আন্দোলনের পরে কি সবাই চেয়েছেন? না, ওনারাই প্রথম চেয়েছেন। চাওয়ার মধ্যেও কোনো অন্যায় নেই, কিন্তু ওনারা যদি ধরে রাখতে পারতেন, ইমেজটা ভালো করতেন, হয় নাই তো সেটা। শেখ হাসিনার পিয়ন যদি ১৭ বছরে ৪০০ কোটি টাকার মালিক হয়, তাহলে এখন কোনো একটা উপদেষ্টার পিয়ন সে যদি ২০০ কোটি টাকা জন্য দুদকের প্রশ্নবিদ্ধ হয়, তাহলে ১৭ বছরে ওনারা কি করতেন? এমন কোন উপদেষ্টা আছে যার মন্ত্রণালয় নিয়ে প্রশ্ন ওঠে নাই? কবির ভাই, আমাদের সবচেয়ে বড় সংকট, আমাদের জীবদ্দশায় যেটা দেখছি, যে সেটা হচ্ছে করাপশন এবং আইন ব্যবস্থা, বিচার কাঠামো। এই তিনটা চ্যালেঞ্জ কতটুকু সামলাতে পারবে বলে মনে করেন বিএনপি? আমি আশাবাদী মানুষ কেন, ৪১ জন নতুন মানুষ আছে যারা আগে কখনো করে নাই। ৩৩ জন একেবারেই নতুন, এমপিও হয় নাই, আবার প্রতিমন্ত্রীও হয় নাই। ইভেন প্রধানমন্ত্রী নিজে নতুন, জীবনে প্রথম উনি এমপি হয়েছেন, জীবনে প্রথম উনি প্রধানমন্ত্রী হয়েছেন। আমি বিশ্বাস করি তারেক রহমান ২৭শে ডিসেম্বরের পরে, ২৫শে ডিসেম্বরের পরে যেভাবে কথাবার্তা বলেছেন, একবারও আওয়ামী লীগ শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি। একইভাবে যে মানুষটাকে বাংলাদেশের মানুষ, আমার দৃষ্টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে যে মানুষটি একান্তভাবে, এটা আমার বক্তব্য, সবচেয়ে বেশি বিখ্যাত এবং মানুষের শ্রদ্ধাভাজন, তার নাম বেগম খালেদা জিয়া। এই বেগম খালেদা জিয়া গত ১৭ বছরে আওয়ামী লীগের সবচেয়ে বেশি কষ্ট, রোগ
জেল উনি ভোগ করেছেন। কিন্তু এই মানুষটা যখন মারা গেলেন, সারা বাংলাদেশের মানুষ একটা কফিনের পাশে এসে দাঁড়িয়েছিল। এইটা উনার প্রাপ্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারেক রহমান এইটা মাথায় রেখে আমার কাছে মনে হয় না যে আগের কোনো আমলের ভুল ওনারা রিপিট করবেন। আমার মনে হয় না। যদিও দেখেন এই যে এহসানুল হক মিলন, উনি খুবই কঠিন ছিলেন। নকল ধরায় খুবই পারদর্শী ছিলেন। কিন্তু উনি হয়তোবা এই যে হাই জাম্প দিয়ে গেলেন। এটা যেমন এখন ভাইরালের যুগ হয়েছে। আমিনুল, উনি ফুটবলার ছিলেন যদিও জিততে পারেন নাই। উনার ওই যে টেলিফোনটা। তো এই সমস্ত কিছু জিনিস হয়তোবা আসছে। অথবা ইশরাক, সে হয়তোবা দেরি করে গেছে। তো এই জিনিসগুলো মানুষের কাছে খুব বেশি আসবে। বটবাহিনী খুব বেশি প্রচার করবে। কিন্তু আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে যেই আসুক, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামায়াত হোক, ক্রমশ বাংলাদেশের মানুষ ভালো শাসন দেখবে। এটা আমি বিশ্বাস করি। ভালো শাসন দেখবে বলছেন। খুবই চমৎকার আশাবাদ। আমি আর ২-৩ টে প্রসঙ্গ নিয়ে শেষ করব। সেটি হচ্ছে আ ক্রীড়াঙ্গনের যে বিষয়টি আপনি, আমরা সবাই জানি যে আ আমরা যদি একেবারে মোটা দাগে দেখি যে বিশ্বকাপ তারা খেলতে পারল না। এখন কি হলো মুস্তাফিজের রিভেঞ্জে পরবর্তীতে কি মিটিং হলো? আমিনুল ইসলাম বুলবুল এবং এই বোর্ডের অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? এবং অলরেডি বলে ফেলেছেন বা ক্রীড়া প্রতিমন্ত্রী যে এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে বিষয়টি ব্যবস্থা নেবেন। আ ক্রিকেট কি পিছিয়ে গেল? আ নাকি আ এটাও একটা ওই যে আপনি বলবেন যে বিগত সরকারের ব্যর্থতার একটা অংশ? না, এখানে আমার একটা মিশ্র অনুভূতি আছে। আমি কোনো কিছু লুকাই না। ১ম টা শুরু হয়েছিল মোস্তাফিজকে দিয়ে জি, এবং আমি ওকে দেখে বা সাতক্ষীরার ছেলেটা মানুষটাকে আমি চিনে বলছি। এর মতো একটা সহজ সরল ছেলে আমি খুব কম পেয়েছি। এই ছেলেটাকে শুধুমাত্র ধর্মের কারণে যদি খেলতে দেওয়া হলো না বা নিল না, তো সেখানে শশী থারুর, যিনি একজন বিখ্যাত নেতা ওখানের, উনি ওই প্রশ্নটা করেছিলেন যে এখন যদি লিটন দাস বা সৌম্য সরকারকে এই কি কলকাতা নাইট রাইডার্স কিনতো, আপনারা কি তাকে খেলতে মানা করতে পারতেন? এই প্রশ্ন উনি তখন তুলেছিলেন। তো এই ভুল ভারত করেছে ১ম এই। আমি আমৃত্যু এই কথা বলব, এটা ভারতের ভুল। কিন্তু কূটনীতি বলে একটা জিনিস আছে। কূটনীতি দিয়ে এটাকে ওভারকম করা যেত, এই বিশ্বাস আমার আছে। কূটনীতির এই প্রসঙ্গ বিশ্বাস যেহেতু আমার আছে। আনলেন, কূটনীতির প্রসঙ্গ যেহেতু আনলেন কবির ভাই, আ ভারতের সাথে সম্পর্ক এখন একটা মানে দুঃস্বপ্নের মতো। এবং আ যদি আজকে আমরা যখন কথা বলছি, আজকের খবর হচ্ছে ভারতীয় হাইকমিশন থেকে বলা হচ্ছে খুব শিগগিরই ভিসা প্রসেসিংটা শিথিল এবং স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে। তার মানে এই নবনির্বাচিত সরকার আসার পর তাদের সাথে যে সম্পর্কের জায়গাটা একদম সেই বরফ গলা যদি বলি বা আ কূটনৈতিক কৌশল যদি বলি, সেটা একটা নতুন ডাইভার্সিটির দিকে এগুচ্ছে। আর যদি এগোয়, তাহলে এই যে আধিপত্যবাদের যে গল্প এবং যেই বিষয়গুলো নিয়ে গত ১৮ মাস আমরা শুনলাম, যে বয়ানগুলো শুনলাম, সেগুলোর আসলে আ ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎটা হচ্ছে এখান থেকে সরে আসতে হবে। কারণ আমি তো আমার প্রতিবেশীকে চেঞ্জ করতে পারব না, বদলাতে পারব না। নাম্বার 1। একই সাথে তো আমি আমার প্রতিবেশীর বড় ভাই সুলভ জিনিসটাও মানব না। কিন্তু রাজনীতি এবং কূটনীতির সবচেয়ে অমোঘ সত্যের মাঝখানে একটা লোক অবস্থান করেন। তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফারুক চৌধুরীর লেখা বই এবং অন্য ৩ টা বই পড়লে এটা জানা যায় যে ওনাকে যেভাবে ইন্দিরা গান্ধীর সাথে কথা বলতে সাজেস্ট করা হয়েছিল, যেভাবে বলতে বলা হয়েছিল, উনি সবকিছু ভুলে যেয়ে ১ম প্রশ্নটা ভব্যতা, সভ্যতার সীমা অতিক্রম করে বলেছিলেন, "আপনি আপনার সেনাবাহিনী কবে নিবেন?" এটা ছিল তার ১ম কথা। সবাইকে মুক্তিযুদ্ধের ঠিকানা দিয়ে বলেছিলেন ভারত যেতে। উনি ভারতে যান নাই, উনি পাকিস্তানে গেছেন। আবার উনি কিন্তু ভারতের সমস্ত নির্দেশ বা কূটনীতিকই অতিক্রম করে উনি ওআইসি সম্মেলনে লাহোরে গিয়েছিলেন। এখন এই লোকটাকে বা আওয়ামী লীগকে ধরা হয় নতজানু। তো ভারতের প্রতি নতজানু হলে ধরেন ১৭ বছর শেখ হাসিনা যা করেছেন, আমাকে কি কোন সরকার এইভাবে মানুষকে শিখিয়েছে, বড় করেছে যে আমরা চাল কত টাকার কিনি ভারত থেকে, বার্মা থেকে কিনলে আমাদের লস হয় কিনা?
মাছ যদি আমরা বার্মা থেকে কিনি আমাদের ক্ষতি হয় কিনা, আমরা পাকিস্তান থেকে যদি কিছু আনি সেইটার লাভ হয় না লোকসান হয়, এই জিনিসগুলো তো একটা ক্রমাগত অভ্যাস। আমাদেরকেও এই প্র্যাকটিসের মধ্যে নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটি আমরা জানি না, ফ্যাক্টস আমরা খোঁজ খবর নেই না, কিন্তু আমরা মঞ্চে ভারত বিরোধী কথা বলি, ইভেন আমরা ওয়াজে ভারত বিরোধী কথা বলি। তো ভারতীয় জুজুর ভয় দেখে তো লাভ নাই। আমাকে বেঁচে থাকতে হলে আমি পেঁয়াজ আনবো। এখন আমার বাংলার মানুষ যদি ১০ টাকা কমে পেঁয়াজ পায়, সেটা আমি পাকিস্তান থেকে আনি, আমি বার্মা থেকে আনি, আমি আনবো। এটাই কূটনীতি, এটাই পেট নীতি, এটাই রাজনীতি। ২ হচ্ছে, আমি যদি কম পয়সায় ভারতে চিকিৎসা নিতে যাই, আমি নিজে গিয়েছি ভারতে, আমি নিজে গিয়েছি ভেলোরে, আমি নিজে গিয়েছি বামরুংরাতে। কম পড়ে। ওখানে গেলে টাকা বাংলাদেশী হিসেবে কম পড়ে। তো সুতরাং মানুষ ওখানে যাবে। জি। বাংলাদেশের মানুষ ওখানে পড়তে যেত। বাংলাদেশের মানুষ ওখানে জিনিসপত্র বা মার্কেটিং নিতে যেত। তো ঠিক আছে, এখন বলা হচ্ছে এই ১৮ মাসে বলছে যে আমরা থাইল্যান্ডে যেতে পারবো, এর চেয়ে কম খরচ পড়বে। চায়নায় যেতে পারবো, এর চেয়ে কম খরচ করতে পারবো। ঠিক তাই যদি হয় আমরা যাবো। না হলে যখনই ভিসা খুলে দেওয়া হবে, মানুষ আবার আগের মতো লাইনে দাঁড়িয়ে ভিড় করে এই ভারতেই যাবে। কবির ভাই এটা দুটো বাস্তবতা ভাই। জি, থ্যাংক ইউ খুব সুন্দর করে ব্যাখ্যা দেবার জন্য।